ডোরিয়ান গ্রের এই প্রশ্নে ফোর্সওয়াল একদমই অবাক হল না। গত 1 মাস ধরে ডোরিয়ানের সাথে যোগাযোগ রাখার পর সে এটার জন্য প্রস্তুতি ছিল। এমনকি এই প্রশ্নের মুখোমুখি হলে তার ঠিক কী ধরনের অভিব্যক্তি আর প্রতিক্রিয়া দেখানো উচিত সেটা ঠিক করার জন্য সে ট্যাট ক্লাবের অভিজ্ঞ মিস্টার হ্যাংডম্যানেরও পরামর্শ নিয়েছিল। সত্যিই কি এমন বিয়ন্ডার আছে? ফোর্স অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল। ডোরিয়ান আলতো করে মাথা নাড়ল। আশপাশে কেউ নেই সেটা নিশ্চিত হতে সে এদিক ওদিক তাকাল। তারপর ঝরে পড়া পাতায় ঘেরা একটা গাছের কাছে গিয়ে সেটার ওপর হাত রাখল। হঠাৎ ডোরিয়ানের শরীরটা ঝাপসা হয়ে গেল। মনে হল যেন সে জলের কোনো প্রতিবিম্বে পরিণত হয়েছে। যখন সব পরিষ্কার হল তখন সে গাছটার ঠিক পেছনে এসে দাঁড়াল। তার দাঁড়ানোর ভঙ্গিটা একটুও বদলায়নি। হে ঈশ্বর, এটা সত্যি সত্যি অবিশ্বাস্য। মিস্টার হ্যাংডম্যান আর মিস জাস্টিসের শেখানো কথাগুলো মনে করে সে প্রায় হাঁ করে বিস্ময় প্রকাশ করল। ডোরিয়ান হেঁটে ফিরে আসল। সে হাসল। তারপর জিজ্ঞেস করল, তুমি কি এমন একজন বিয়ন্ডার হতে চাও? ফোর্স কিছুক্ষণের জন্য চুপ করে রইল। এরপর সে বেশ উত্তেজিত হয়ে উত্তর দিল, হ্যাঁ, অবশেষে সে আব্রাহাম পরিবারের একজন বাইরের দিকের সদস্য হতে যাচ্ছে। ভবিষ্যতে তার জন্য অনেক কিছুই এখন অনেক সহজ হয়ে যাবে। তার বুকটা সত্যিকারের আনন্দে ভরে উঠল। ডোরিয়ান হাসল। এরপর তার চেহারা গম্ভীর হয়ে গেল। সে বেশ সিরিয়াসভাবে জিজ্ঞেস করল, তুমি কি আমার ছাত্রী হতে রাজি আছো? ফোর্স মাথা নাড়ল। ডোরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর নিজেকে নিয়েই একটা উপহাসমূলক কথা বলল, আমি খুব একটা ভালো শিক্ষক নই। আমি এমনকি একজনকে শিখিয়েছিলাম যাজ্ঞে অতীত নিয়ে আর কথা বলার দরকার নেই। সহজ কথায় আমার কাছে খুব বেশি আশা রেখো না। গত বেশ কিছুদিন ধরে চিন্তাভাবনা করার পর সে তার আগের অভিজ্ঞতা আর ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে আব্রাহাম পরিবারের বর্তমান অবস্থার কথা ফোর্সকে কিছুই জানায়নি। সে শুধু তাদের সম্পর্কটাকে একজন শিক্ষক আর ছাত্রীর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছিল। এতে করে অন্য পক্ষের মানুষটা যে তাদের পরিবারের বেঁচে থাকা সামান্য কিছু জাদুকরী জিনিসের প্রতি লোভ করবে সেই চিন্তাটা আর তাকে করতে হবে না। না, আধ্যাত্মিকতা নিয়ে আপনার ব্যাখ্যাগুলো সত্যিই চমৎকার, মিস্টার গ্রে। ওহ না, মানে শিক্ষক। ফোর্স দ্রুত তাদের মধ্যকার সম্পর্কটা নিশ্চিত করল। ডোরিয়ান সমাধির পাথরটার দিকে তাকাল। সে মাথা নাড়ল আর একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি আর কোনো ছাত্র নেওয়ার কথা ভাবিনি, কিন্তু তোমার মহৎ চরিত্র আমাকে প্রভাবিত করেছে। যদি অপ্রত্যাশিত কিছু না ঘটে তবে আজকেই আমি তোমাকে সেই নির্দিষ্ট পোষণটা দিতে পারব। আজকেই? ফোর্স অবাক হয়ে জিজ্ঞেস করল। যখন সে ডোরিয়ান গ্রেকে আনতে ব্যাকলুন স্টেশনে গিয়েছিল তখন সে খেয়াল করেছিল যে তার হাতে শুধু একটা ছোট স্যুটকেস ছিল। সেটাতে শুধু কয়েক জোড়া জামাকাপড় ধরানোর মতোই জায়গা ছিল। তার কাছে যে কোনো বিয়ন্ডার উপাদান ছিল তার কোনো প্রমাণই দেখা যায়নি। ব্যাকলুন্ডে কি তার নিজস্ব কোনো উৎস আর যোগাযোগ আছে যেগুলো আব্রাহাম পরিবারের নিজস্ব? ফোর্স মনে মনে একটা অস্পষ্ট ধারণা করার চেষ্টা করল। তার আসল পরিকল্পনা ছিল তাদের মধ্যকার দূরত্বের অসুবিধার সুযোগ নেওয়া। সে চেয়েছিল অ্যাপ্রেন্টিস পোষণের বিয়ন্ডার উপাদানগুলো বিক্রি করে দিতে। তারপর তাকে গিয়ে বলবে যে সে সফলভাবে একজন বিয়ন্ডার হিসেবে নিজেকে উন্নত করেছে। এভাবে সে বেশ ভালো পরিমাণ নগদ টাকা হাতে পেয়ে যেত। সাথে আবার অ্যাপ্রেন্টিস পোষণ খেয়ে সেটা হজম করার জন্য সময় নষ্ট করার ভয়ঙ্কর পরিণতি থেকেও বেঁচে যেত। কোনোরকম ব্যাখ্যা না দিয়েই ডোরিয়ান অন্যদিকে আঙুল দিয়ে দেখাল, চলো আগে লবারো আর মিসেস আউলিসাকে দেখে আসি। তারা ঘুরে দাঁড়াল। গ্রিন সিমেট্রি ছেড়ে তারা চেরুড বড় সেই বাড়িটাতে ফিরে আসল যেটা ফোর্স আর শিও দেরেচা ভাড়া নিয়েছিল। গত প্রায় 1 মাস ধরে শিও প্রতিদিন সকালে বের হতো আর অনেক রাতে ফিরত। সে শেরিফ হিসেবে নিজেকে উন্নত করেছিল আর এখন তার মাথার ওপর থাকা বিশাল ঋণ শোধ করার চেষ্টা করছিল। সে যে কোনো মূল্যে পাওয়া যায় এমন সব বাউন্টি জোগাড় করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তাই দুপুরবেলা যে সে বাড়িতে থাকবে না সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। এখানে কি কোনো শান্ত ঘর আছে? ডোরিয়ান স্বাভাবিকভাবেই এদিক ওদিক তাকাল। অনেক আছে। ফোর্স তার নতুন শিক্ষককে একতলার অ্যাক্টিভিটি রুমে নিয়ে গেল। ডোরিয়ান ঘরটা ঘুরে দেখল। চারপাশটা পরীক্ষা করে সে ফোর্সকে গাঢ় লাল চন্দন কাঠ মেশানো একটা মোমবাতি জ্বালাতে বলল। সে দরজাটা বন্ধ করল আর পর্দাগুলো টেনে দিল। সে মোমবাতিটার কাছে হেঁটে গেল। তারপর সে 2 বোতল এসেনশিয়াল অয়েল আর কিছু সাধারণ ভেষজ গুঁড়ো বের করল। কোনো আচার অনুষ্ঠান করছে নাকি? এখানে তো 3টে মোমবাতি থাকার কথা, তাই না? ফোর্স কৌতূহল নিয়ে পাশ থেকে সব দেখছিল। পরিবেশটার কারণে সে যেন একটু ঘাবড়ে গিয়েছিল, তাই সে হুট করে মুখ খুলল না। আচারের প্রথম অংশটা শেষ করার পর ডোরিয়ান 1 পা পিছিয়ে আসল। তারপর বেশ গম্ভীর চেহারা নিয়ে সে প্রাচীন হার্মিজ ভাষায় কথা বলতে শুরু করল। আমি আমার নিজের নামে ডাকছি। ঊর্ধ্বজগতে ঘুরে বেড়ানো বিশেষ স্পিরিট বডি, মিউজিক ভালোবাসে এমন শূন্যতার প্রাণী ডোরিয়ান গ্রে আব্রাহামের চুক্তিবদ্ধ সঙ্গী। হুস! অ্যাক্টিভিটি রুমে হঠাৎ করেই একটা দমকা হাওয়া বয়ে গেল।
একটা কান্নার মতো শব্দের সাথে কাঁপতে থাকা মোমবাতির শিখাগুলো গাঢ় নীল রং ধারণ করল। আলোর বলয়গুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ল। সেগুলো মিলে এমন একটা দরজা তৈরি করল যেটা সাধারণ কোনো ধারণার বাইরে। সেই আলোর বৃত্তের নিচ থেকে একটা আধা ভ্রম আর আধা বাস্তব বস্তুর গোলা উড়ে বেরিয়ে আসল। এর পুরো শরীরটা দুধের মতো সাদা রঙের ছিল। তার কোনো চোখ, নাক, হাত বা পা কিছুই ছিল না। শুধু তার শরীরের ওপরে মুখের মতো দেখতে একটা ফাটা অংশ খোলা ছিল। ডোরিয়ান হাসল। সে মুখ খুলে খুব মিষ্টি একটা লোকজ ঘুমপাড়ানি গান গুনগুন করে গাইতে লাগল। সেই গোলাটা ডানে বামে দুলতে লাগল। তাকে দেখে মনে হল সে যেন ভীষণ তৃপ্ত। গান গুনগুন করা শেষ হলে ডোরিয়ান তার হাতটা বাড়িয়ে দিল। ম্যালমাউথ, পরশুদিন তোমার কাছে যে জিনিসগুলো জমা রেখেছিলাম সেগুলো আমাকে দাও। গোলাটা লাফাতে লাগল। হঠাৎ তার শরীরটা ফুলে উঠল আর সে তার মুখটা অনেক বড় করে হাঁ করল। তারপর সে দুটো বিয়ন্ডার উপাদান উগড়ে দিল। উপাদানগুলো থেকে একটা অদ্ভুত আলো ঠিকরে বেরোচ্ছিল। এমনটাও যে করা সম্ভব। ফোর্স অবাক হয়ে তাকিয়ে রইল। ডোরিয়ান অ্যাপ্রেন্টিস পোষণের মূল উপাদানগুলো লুফে নিল। সে তার ডাক বাতিল করল আর আচারটা শেষ করল। সে ফোর্সের দিকে ঘুরে তাকাল আর হাসল। এমনকি স্পিরিট ওয়ার্ল্ডেও ম্যালমাউথের মতো শূন্যতার প্রাণীরা খুবই বিরল। সাধারণ পরিস্থিতিতে ডাকার কোনো আচার দিয়ে তাদের খুঁজে পাওয়া যায় না। যথেষ্ট উচ্চ সিকোয়েন্সের কোনো বয়স্ক মানুষকে স্পিরিট ওয়ার্ল্ডে প্রবেশ করতে হয়। দীর্ঘ সময় ধরে খোঁজার পর তাদের একজনের সাথে চুক্তি করতে হয়। এভাবেই তার পরের বংশধররা তাদের নির্দিষ্ট নাম ধরে ডেকে একটা আচার সম্পন্ন করতে পারে। এই শূন্যতার প্রাণী আসার পর একটা নতুন চুক্তি করা যায়। এতে করে তারা নিজেদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে যায় আর অন্য কেউ তাদের ডাকতে পারে না। তাহলে ব্যাপারটা এমন শুনতে বেশ মজার লাগছে। ফোর্স একেবারে মন থেকে কথাটা বলল। সে ভবিষ্যতের কথা ভেবে রোমাঞ্চিত না হয়ে পারল না। যদি পূর্ণিমার রাতের অভিশাপের কথা না ভাবি, অথবা সাধারণ বিয়ন্ডারদের কিভাবে দমিয়ে রাখা হচ্ছে আর তারা কিভাবে প্রতিনিয়ত বিপদের মুখোমুখি হচ্ছে সেটা ভুলে যায়, তাহলে এই চমৎকার পৃথিবীটা ঘুরে দেখাটাই হবে সবচেয়ে আনন্দের ব্যাপার। আমি আশা করি একদিন সত্যিই আমি স্পিরিট ওয়ার্ল্ডে ঘুরে বেড়াতে পারব। ডোরিয়ান একটু হেসে উত্তর দিল, ম্যালমাউথের সবচেয়ে বড় ক্ষমতা হল সে নিজের পেটের ভেতর অনেক জিনিস অক্ষত অবস্থায় গিলে রাখতে পারে। এটা অনেকটা একটা মোবাইল আর লুকানো গুদামের মতো, যেটা প্রায় কেউই খুঁজে পাবে না। অবশ্যই সে খুব বেশি জিনিস জমা রাখতে পারে না, কারণ তার পেটে জায়গা বেশ সীমিত। তাছাড়া মিউজিকে কোনো প্রতিভা নেই এমন মানুষদের সে পছন্দ করে না। এমন মানুষের সাথে চুক্তি করতে সে সরাসরি মানা করে দেয়। যাই হোক, আমি অন্তত বিনা বাজাতে পারি। ফোর্স স্বস্তির নিঃশ্বাস ফেলার ঠিক পরপরই ডোরিয়ান তাকে একটা কালো স্টুপট নিয়ে আসতে বলল। সে বুঝতে পারল যে সে ঠিক এখানেই আর এখনই পোষণটা তৈরি করতে যাচ্ছে। ফোর্স তার মুখের অভিব্যক্তি ঠিক রাখল, কিন্তু তার মন পাগলের মতো প্রার্থনা করছিল যেন কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি আর অ্যাপ্রেন্টিস পোষণ খেতে চাই না। এতে অনেক সময় নষ্ট হবে। যদি আগে জানতাম যে এমনটা হবে, তাহলে আমি আরেকটু সত্যি কথাই বলতাম। এখন সত্যিটা বলার আর কোনো সময় নেই। শিক্ষক গ্রে নিশ্চয়ই ভবিষ্যৎ দেখার কোনো চেষ্টা করেছিল, কিন্তু ফলাফলে কোনো গোলমাল হয়েছিল। এখন স্বীকার করার অর্থ হল আমার পেছনে কোনো শক্তিশালী মানুষ আছে, অথবা কেউ আমাকে প্ররোচিত করছে। তার এই সব ভাবনার মাঝেই সে দেখল ডোরিয়ান ঘুরে দাঁড়াল আর তাকে বুদবুদ করতে থাকা একটা পোষণের বোতল ধরিয়ে দিল। এটা খেয়ে নাও আর তুমি একজন বিয়ন্ডার হয়ে যাবে, ডোরিয়ান একটা স্বাভাবিক কিন্তু বেশ লোভনীয় সুরে বলল। তারপর সে তাকে আশ্বস্ত করল, চিন্তা করো না, আমি এখানে থাকতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। ফোর্স দাঁতে দাঁত চেপে অ্যাপ্রেন্টিস পোষণটা হাতে নিল। তারপর এক ঢোকেই পুরোটা গিলে ফেলল। একই সাথে তার মাথায় একটা চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইস্ট বরোর বাইরে ঘোড়ার গাড়িটা এসে থামল। ক্লাইন মোরেত্তি মাথায় একটা হ্যাট আর হাতে একটা ছড়ি নিয়ে সেই বিশাল বস্তির মোটামুটি একটা ভালো এলাকায় ঢুকে পড়ল। সে যখন সামনের দিকে হাঁটছিল, তখন সে তার সামনের তুলনামূলক পরিষ্কার অ্যাপার্টমেন্টটা থেকে দুটো পরিচিত মানুষকে বেরিয়ে আসতে দেখল। তারা দুজন মেয়ে ছিল। একজনের বয়স 17 কি 18 হবে, আর অন্যজনের বয়স 15 বা 16 মতো। তারা ধোপা লিভের দুই মেয়ে, ফ্রেজা আর ডেইজি। ডেইজিকে একবার ক্যাপিম অপহরণ করেছিল, আর পরে কালো সম্রাট তাকে উদ্ধার করেছিল। ডেইজিও ক্লাইনকে দেখতে পেয়ে উজ্জ্বল হাসল। শুভ বিকেল, ডিটেকটিভ মরিয়ার্টি। ক্লাইন হাসল আর মাথা নাড়ল। এরপর সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, ডেইজি, তোমার কি পাবলিক এলিমেন্টারি স্কুলে যাওয়ার কথা ছিল না? মাইক জোসেফের মতো সাংবাদিকদের অনুরোধে আর চার্চ অফ অ্যাভারনাইটের চাপে ব্যাকলুন সরকার ক্যাপিমের সম্পত্তি দিয়ে একটা চ্যারিটি ফান্ড তৈরি করেছিল। এটা মূলত ক্যাপিমের দ্বারা ক্ষতিগ্রস্ত নারী এবং তাদের পরিবারকে সাহায্য করার জন্যই করা হয়েছিল। ডেইজির পরিবার এই সুযোগটা কাজে লাগিয়ে একটা নোংরা আর খারাপ নিরাপত্তার অ্যাপার্টমেন্ট থেকে ইস্ট বরোর বাইরের দিকে চলে এসেছিল। তারা এক ঘরের বাসা থেকে 2 ঘরের বাসায় উঠেছিল। তারা ঘুমানো আর খাওয়ার জায়গা থেকে লন্ড্রি এরিয়া আলাদা করে নিয়েছিল।
এছাড়া ডেইজি পাবলিক এলিমেন্টারি স্কুলে যাওয়ার জন্য একটা বৃত্তি পেয়েছিল। সে ভীষণ খুশি ছিল, কারণ চ্যারিটি ফান্ড তার পড়াশোনা আর সপ্তাহে 3 পেন্স দামের খাবারের খরচ চালাচ্ছিল। ক্লাইন অবাক হচ্ছিল, কারণ পাবলিক এলিমেন্টারি স্কুলে শুধু রবিবারেই ছুটি থাকত। তাই এই সময় ডেইজির এখানে থাকার কথা নয়। স্কুলটা খুব কাছেই। আমি দুপুরের ছুটির সুযোগটা নিয়ে ফিরে এসেছি, যাতে ফ্রেজাকে ধোয়া আর শুকানো কাপড়গুলো একজন ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পারি। সেই আর মা এত কাজের চাপ সামলাতে পারছে না, ডেইজি খুব সহজভাবেই উত্তর দিল। তার স্কুলে যাওয়ার কারণে লিভ আর ফ্রেজার প্রতিদিনের লন্ড্রি করার পরিমাণ কমে গিয়েছিল, যার ফলে স্পষ্টতই তাদের পরিবারের আয় কমে গিয়েছিল। মাইক যদি চ্যারিটি থেকে অনুদানের জন্য আবেদন করতে সাহায্য না করত, তাহলে তারা বর্তমানের এই জীবনটাও ধরে রাখতে পারত না। তাই ফ্রেজা যে পাবলিক এলিমেন্টারি স্কুলে ভর্তি হতে পারবে না, সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। আর যখন ডেইজি আর ক্লাইন এটা নিয়ে কথা বলছিল, তখন তার চোখগুলো লুকানো ঈর্ষা আর কষ্টে ভরে উঠেছিল। এখনও 18 বছর বয়স না হওয়া সত্ত্বেও সে শুধু নীরবে তার বোনকে স্কুলে যেতে দেখা ছাড়া আর কিছুই করতে পারত না। ক্লাইন বিষয়টা খেয়াল করল আর ইচ্ছে করেই ডেইজিকে মনে করিয়ে দিল, তোমার সত্যিই জানা উচিত যে তোমার মা আর ফ্রেজা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের সাথে ভালো ব্যবহার করো। ডেইজি গম্ভীরভাবে মাথা নাড়ল আর বলল, আমি এটা নিয়ে ভেবেছি। সবকিছু একটু ঠিকঠাক হয়ে গেলে আমি সারাদিন যা শিখি তা রাতে আর রবিবারে ফ্রেজাকে শেখাব। আমিই হব তার একমাত্র গৃহশিক্ষক। ফ্রেজা হঠাৎ কয়েকবার চোখের পলক ফেলল। সে তার মাথা নিচু না করে পারল না। দারুণ, খুব ভালো কথা। ক্লাইন বেশ ফুরফুরে মেজাজে তাদের বিদায় জানানোর আগে তার প্রশংসা করল। তারপর সে অন্য একটা রাস্তায় ঘুরে গেল। সে ব্ল্যাক পাম স্ট্রিটে গেল তার শ্রমিকের পোশাক বদলাতে। যে অ্যাপার্টমেন্টে সে একটা ঘর ভাড়া নিয়েছিল, সেখান থেকে বের হওয়ার ঠিক পরপরই সে একজন বয়স্ক প্রৌঢ় ব্যক্তিকে হেঁটে আসতে দেখল। লোকটা খুব দয়ালু চেহারায় জিজ্ঞেস করল, মহাশয়, আপনি কি আদি সৃষ্টিকর্তার কথা শুনেছেন?